এখানকার পুণ্যস্থান মানুষের কাছে খুব পবিত্র। আমরা এসে পৌঁছলাম হচ্ছে গঙ্গাসাগর কচুবেড়িয়া জেটি ঘাটে। কথায় আছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তাই তো 2024-এর গঙ্গাসাগর মেলায় আপনি কিভাবে আসবেন, প্রথম পর্বে আমরা তা শেয়ার করেছি ডিটেল। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রথম পর্বটা দেখে নেবেন, তাহলে আপনারা সমস্ত কোশ্চেনের আনসার পাবেন যে কলকাতা থেকে আপনারা কিভাবে গঙ্গাসাগর যাবেন। ফার্স্ট টাইম আসছি আমি গঙ্গাসাগরে। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম প্রথম পর্বের। তো এটা কিন্তু মেইন গঙ্গাসাগর নয়, গঙ্গাসাগর এখান থেকে আরও যেতে হবে আপনাদেরকে 28 কিলোমিটার। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বাস সার্ভিস আছে, একটু ফ্রিকোয়েন্সি কম আছে। আপনার ম্যাজিক ভ্যান আছে, অটো আছে, শেয়ারে আপনারা যেতে পারবেন। কত কী লাগে ভাড়া আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার গঙ্গাসাগর ভাড়া কত? না যায় না, কি যায় এখান থেকে? ওই বাস যাচ্ছে, ম্যাজিক যাচ্ছে। আচ্ছা, টোটো আপনার এখান থেকে ডিরেক্ট যায় না, তো বাস আছে, ম্যাজিক আছে। আপনাদের বুক করে গেলে ভাড়া কত? আর শেয়ারে সিঙ্গেল শুধু যাওয়া? শেয়ারে লোক পাবো, লোক পেলে ভালো, না হলে আপনাদের এখানে শেয়ারে গাড়ি ছাড়ে না? শেয়ারে গাড়ি ছাড়ে না এখান থেকে? কতজন হলে যায়? কজন আপনার? একা? একা আমাদের ভাড়া 50 টাকা। হ্যাঁ, তো যাওয়া যাবে না? হ্যাঁ, এই তো উঠুন, এটা যাবে। কচুবেড়িয়া ঘাটে এসে আপনাদেরকে যেতে হবে আরও 28 থেকে 30 কিলোমিটার। সেক্ষেত্রে আপনাদের কীরকম, যেমন দেখছেন এই গাড়িতে আমি বসতে আছি, এরকম একটা ম্যাজিক গাড়ি বলে, এখানে আপনারা বসতে পারেন। যদি বুক করেন 1600 এরা নেবে, সিঙ্গেল যেতে পারবেন শেয়ারে 50 টাকা করে ভাড়া। আর বাসও আছে, বাসের ভাড়া 40 টাকা, বাট একটু লেট করে ছাড়ে, ফুল হলেই ছাড়ে, তো একটু ওয়েট করতে হবে আর কি। কিছু বলছি দাদা, ফেরি সার্ভিস কেমন থাকে? টাইম ধরে থাকে, আজকে 3:30, কালকে 2:45 ছিল, তারপর রাত 9টা। আর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স 28 থেকে 30 কিলোমিটার। তা আপনি কিভাবে যাবেন, গঙ্গাসাগরে গিয়ে আপনি কোথায় থাকবেন, কখন আপনি পুণ্যস্নান করবেন, আর কখন কপিলমুনির আশ্রমে আপনি গিয়ে পূজা দেবেন, এবং তার সাথে গঙ্গাসাগরের যে পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে তা আপনি কিভাবে সহজে দেখে নেবেন একদিনের ভেতরে, এই সমস্ত কিছু ডিটেলিং থাকছে আজকের এই ভিডিওতে। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি এসে এখানে থাকবেন কোথায়। হ্যাঁ, কপিলমুনি আশ্রমের পাশে এক সে বড়কার এক, এখানে সব হোস্টেল আছে, হাউস আছে। আর থাকার জন্যে আমরা বেছে নিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। এখানেই এখানে সব আপনাদের অনলাইন বুকিং, তাই তো? আর থাকার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল। তো আমি এখানে আজকে থাকছি আজকে। তো এখানটা হচ্ছে 3 টাইপের রুম আছে, ডরমেটরি আছে, কটেজ আছে, সিঙ্গেল বেড আছে, ডাবল বেড আছে। হ্যাঁ, এখানে সব আপনাদের অফলাইন কিছু হয় দাদা? সব অনলাইন? কিছু খালি আছে আপনাদের ডরমেটরি ছাড়া? আর কি খালি? ঠিক আছে, এইটা তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই আছে, অনলাইনে আপনারা টিকিট কাটবেন। এরকম সিঙ্গেল বেডের আছে। তো আজকের আমার এখানটায় বুকিং আছে। হ্যাঁ, তো এখানটায় আপনার এরকম হচ্ছে বেড দেখতে পাচ্ছেন, একটা করে বালিশ দিয়ে দিয়েছে, বেডশিট আছে, মশারির ব্যবস্থা আছে। উইন্টার এসে কভার দেন, বেড কভার? এখন তো উইন্টার এসেছে, বেড কভার দেন? আচ্ছা, বেড কভার দেন। কম্বল থাকে তাই তো? আচ্ছা, কম্বল থাকে। হ্যাঁ, যেহেতু উইন্টার চলে এসেছে, আর এখানটায় হচ্ছে কম্বল আছে। এটার ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তিনটে আপনার ল্যাট্রিন হ্যাঁ আর টয়লেট আর তিনটে আপনার দেখুন 250 টাকা মানে 200 টাকা ছিল, এক্সট্রা নিয়ে একটু বেশি কেটেছে, বাট ওয়াশরুম দেখুন ওয়েল মেনটেন সব কিছু। আমি তো বলবো আপনাদেরকে এটাকে থাকার জন্য সাজেস্ট করার জন্য। আমি তো আদার্স ডাবল বেড বা কটেজটা পাইনি, তার জন্য আমাকে এটা নিতে হলো। কিন্তু এই হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে গঙ্গাসাগরে এলে আপনারা অনলাইনে ইউথ হোস্টেল প্রেফার করবেন, বা যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসটা খুবই কিন্তু ভালো। আজকের আমি এই জায়গাটায় বুক করেছি, এখানেই মানে থাকার প্ল্যান আছে। এই কটেজ দেখতে পাচ্ছেন, কটেজও আছে। এদের কটেজও ওয়েল মেনটেন আর চার্জেস অনেক কম। ডাবল বেড রুম সেটাও খুব বড়, ওয়েল মেনটেন, চার্জেসও খুব কম। আর যেটা দেখালাম ওটা তো আরও কম, রিয়েলি গুড। আর এখানে থাকার জন্য আমি আপনাদেরকে 5টা জায়গার নাম সাজেস্ট করব। প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল, যেখানে আমি আছি। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হোটেল দেখতে পারেন। তৃতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পথের সাথী। চতুর্থ হচ্ছে ভারত সেবাশ্রম, এবং পঞ্চম হচ্ছে সাগর কটেজ। পথের সাথী আছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের। এখানে সেকেন্ড অপশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পথের সাথী আছে। আরেকটা আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আছে। আর এই সমস্ত হোটেলের ওয়েবসাইট লিঙ্ক, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ফর ডিটেল আপনারা ডেসক্রিপশনটা চেক করে নিতে পারেন। থাকা নিয়ে আপনাদের খুব একটা অসুবিধা এখানটা হবে না, কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন, ভারত সেবাশ্রমে কিন্তু কোনো রকম অ্যাডভান্স বুকিং হয় না, আপনাকে এসে বুকিং করতে হবে। আর এই যে সমস্ত থাকার জায়গাগুলো এখানে সব হচ্ছে কপিলমুনি আশ্রমের সব আশেপাশে কিন্তু। তো প্রথমেই আপনাদের কাজ হবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে পড়বেন সাগরের উদ্দেশ্যে। সেখান থেকে পুণ্য স্নান করবেন। পুণ্য স্নান করে তারপরেই আপনারা আসবেন কপিলমুনির আশ্রমে পূজা দেওয়ার জন্যে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে মোহনার দিকে, মানে যেখানটা আর কি পুণ্য স্নান হয়। আর আমিও ঠিক তাই করলাম, রুমে গেলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন আমি বার হয়েছি সাগরের উদ্দেশ্যে পুণ্য স্নানের জন্যে। আমার কাছে যেটুকুনি খবর আছে এখানটায় 10 থেকে 12 লাখ মানুষের মোটামুটি আসে আর কি। তো দাদা কি বলছেন, আপনি কি বলছেন? 10 থেকে 12 লাখই আছে। হ্যাঁ, মানে এত বড় মেলা, ঠিক আছে, যেটা বললাম আর কি। 12 বছরে একবার হয় উত্তরপ্রদেশের কুম্ভের মেলা, যেটা হচ্ছে প্রয়াগরাজ মানে সঙ্গমে বসে। আর এটা হচ্ছে তার পরে, আর এই হচ্ছে তার দু সাইডের তার সেই মাঠ যে মেলাতে বসে আর কি। সব বসে। এটা কবে থেকে শুরু হয়? আর কতদিন আগে থেকে সব মেলা সারা ভারতবর্ষ থেকে মানুষ আসছে এখানে। দেখুন এখানকার এই যে বিচটা আছে, এটা কিন্তু আপনি দীঘা, পুরী, মন্দারমণির মতো কিছু আপনি আশা করবেন না। এই বিচে বেসিক্যালি মানুষের কাছে আকর্ষণ হচ্ছে পুণ্য স্নান। এখানে বিচের এখানে যে সমুদ্রের জল আছে, জল একটু ঘোলা, আর যে মাটি আছে কাদা মাটি, মানে আপনি কিন্তু ওই ফিলটা পাবেন না যে যেরকম দীঘা, মন্দারমণি, পুরীতে পান। এটা ডিফারেন্ট। আর এই যে দেখছেন এখানটা হচ্ছে পুণ্য স্নান করে এখানটা আই থিঙ্ক ড্রেস চেঞ্জ করতে পারবো, তাই তো? ড্রেস চেঞ্জ করা যেত। কত করে নেন আপনারা ড্রেস চেঞ্জ করতে? 10 টাকা করে। हमारे रोग सब दूर कर रहा गंगा सागर स्नाने पंचमुख सदाने सारा शरीर तुले घरे उठते কিছু মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, কারণ এখানটা হচ্ছে গঙ্গা সাগরে মিশেছে। এখানকার পুণ্যস্থান মানুষের কাছে খুব পবিত্র।
সেই চোখে মানুষ দেখে, মানে, বিশ্বাসও করে। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে এটাই, যেখানে কিছু মানুষকে দেখছি যারা লাইন দিয়ে বসে আছে, কিছু মানুষ এসেছে দূর দূর থেকে পুণ্যস্নানের জন্য, তারপরে যদি তারা তাদেরকে কিছু ডোনেট করে, এটা একটা বড় করুণ চিত্র এখানকার। পুণ্যস্নান কমপ্লিট। এবার আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত মন্দির কপিল মুনির আশ্রমে পূজা দিতে। তো এখানে অনেক দোকান আছে, চাইলে বাড়ির জন্য আপনারা অনেক কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে। আর এই যে দু সাইডে, আমার যে দু সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই দিকটায় আর হচ্ছে এই দিকটায়, তো এখানটা হচ্ছে 13 থেকে 15, মানে 13, 14, 15 3 দিন হচ্ছে খুব বড় মেলা বসে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা আফটার কুম্ভ মেলা, বাট এটা বসে যায় কিন্তু হচ্ছে 12 থেকে 16। তো 12 তারিখ থেকে আপনারা এখান থেকে মেলাটা পেয়ে যাবেন। কাজ কমপ্লিট কবে হবে? গঙ্গাসাগর আপনারা আসবেন। গঙ্গাসাগরের যেটা প্রধান আকর্ষণ থাকে সেটা হচ্ছে কপিল মুনির আশ্রম। আমরা এখন সেখানেই আছি। এখানে তো এই হলো আপনার গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। যেটি আছে আলেকজান্ডার করেছিল, হ্যাঁ, যুদ্ধ করে কভার হয়েছে। 10 বারে দেখছে একটা গুহার ভেতর ঢুকে যে একটা মাকড়সার জালটা তৈরি করছে, পড়ে যাচ্ছে। এই নিয়ে 5 বার 6 বার 7 বারের বার ও জালটা তৈরি করে দিত। আর সেবার ছিল লাস্ট আলেকজান্ডারের যুদ্ধের লাস্ট, বলে আমার 6 বার হয়ে গেছে, এইবার লাস্ট। তাই 7 বারের বার আলেকজান্ডার জয়, ভারতবর্ষ জয় করে দিয়েছে। কোথা থেকে? আমি এসেছি গড়িয়া থেকে, কলকাতা। কলকাতা গড়িয়া আসছে। ঠিক আছে। মানে এখানে এই সমস্ত প্লেসে, মানে এখানে এই সমস্ত জায়গাগুলোতে সব সমস্ত সাধু সন্ন্যাসীরা এসে বাস করে থাকে আর কি। পূজা পর্ব সম্পূর্ণ হওয়ার পরে যেটা আপনাদের দরকার পড়বে তা হলো দুপুরের খাবার। দুপুরের খাবার জন্য এখানটায় অনেক হোটেল আছে, এই সমস্ত হোটেল থেকে আপনারা দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। দুপুরের খাবার সম্পূর্ণ হওয়ার পরে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রুমে গিয়ে একটু বিশ্রাম করুন এবং তারপরে বেরিয়ে পড়ুন। গঙ্গাসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় অনেক দর্শনীয় স্থান আছে, সেই সমস্ত স্থানগুলো ঘুরে দেখার জন্যে। আর এই সমস্ত স্থানগুলো ঘুরে দেখার জন্যে আপনাদের দরকার পড়বে একটা টোটো। গঙ্গাসাগর ও তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য আপনারা চাইলে টোটো বুক করতে পারবেন, সেটা বেস্ট হবে। আপনাদের ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। আমি যে দাদার সাথে ঘুরে বেড়াচ্ছি, আপনারা চাইলে এনার সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন। এনার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। 98 83 হ্যাঁ 29 হ্যাঁ 41 31। নাম কি? কালু। এখন ধান কাটা হচ্ছে, মাঠে আছে, ধান কাটছে। আর এখন এখানকার পরিবেশটা একটু এক্সট্রিমলি ভালো, কারণ হচ্ছে একদম গ্রাম, মানে বলতে পারেন যে পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের একদম লাস্ট ভিলেজ যেটা, সেটা হচ্ছে গঙ্গাসাগর। আমরা এখন সেখানেই আছি।
গঙ্গায় পুণ্যস্নান ও কপিলমুনির আশ্রমের পূজা ছাড়া এই অঞ্চলে আরও কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তার মধ্যে প্রথম হলো মনসা মায়ের মন্দির, রামকৃষ্ণ মিশন, নাগেশ্বর মন্দির ও পাওয়ার হাউস। আর এখানকার পাওয়ার হাউস কিন্তু বন্ধ থাকে, মানে পুরীর পাওয়ার হাউসের মতো ওপেন থাকে না ট্যুরিস্টদের জন্য। এবারে নিয়ে যাবো এখানকার এক বিখ্যাত মন্দিরে, মনসা মন্দির। শোনা যায় যে এক সময় এই অঞ্চলে হচ্ছে সাপের প্রচণ্ড উপদ্রব ছিল, তো তারপরে এই মন্দিরের নির্মাণ হয়। তারপর থেকে এখানটা সাপের উপদ্রব কম আছে। খুবই জাগ্রত একটা মন্দির, মনসা মন্দির, সেখানে আমরা এখন যাচ্ছি। আর যে মনসা মন্দিরে আমরা যাচ্ছি ওখানে এক মেলা বসে, খুব বিখ্যাত মেলা। তো আজকের হচ্ছে মেলার শেষ দিন। চলো চলো। এটা হলো এখানকার মনসা মন্দির। এটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এক সময় সাপের উপদ্রব এখানটা অনেক ছিল, তো স্থানীয়রা এই মনসা মন্দির করে মনসা মায়ের পূজা করে। তারপর থেকে সেই উপদ্রবটা একটু কমে, তারপর থেকে এখানটায় পুজো হয়। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর এটা আপনার হচ্ছে গঙ্গাসাগরের রামকৃষ্ণ মিশন। আরেকটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে নাগ মন্দির। এখন আমরা সেখানে যাচ্ছি। দাঁড়াও 2 মিনিট। গেট কোনটা? পয়সা লাগে না ঢুকতে? সাজে মন্দিরটা ভাবলে বাচ্চাদের পুজো। মানে গঙ্গাসাগর আসলে আপনারা এই সমস্ত জায়গাগুলো একটু আসবেন, সামনে থেকে ঘুরে চলে যাবেন না। ভালো জায়গা এগুলো, কিন্তু ভালো লাগবে আপনাদের সবার। এই যেখানে হচ্ছে মেন মন্দির। আর এটা অনেক বড় জায়গা জুড়ে। এটা নিউলি হচ্ছে আর কি, যা দেখলাম ওখানে পোস্টার যা দেখলাম, এখনো কমপ্লিট হয়নি, শুরু হয়েছে কাজ আর কি। তো গঙ্গাসাগর ট্রিপে এটা আপনারা ইনক্লুডিং করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে ফিরবেন। ফেরার জন্য আপনাদেরকে নদীর এপারে আসতে হবে। সেক্ষেত্রে বেস্ট অপশন হলো ভেসেল। আর এই ভেসেলের সার্ভিস ডিপেন্ড করছে নদীর জোয়ার ভাটার ওপরে। কখন জোয়ার কখন ভাটা তা 24 ঘন্টা আগে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন গঙ্গাসাগর অ্যাপ। সেই অ্যাপে সমস্ত ডিটেল থাকে। তো সেই টাইম অনুযায়ী আপনারা কচুবিড়িয়া ঘাটে চলে আসবেন। তারপর এখান থেকে ভেসেল দিয়ে আপনারা চলে আসবেন কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে টোটো ধরে চলে আসবেন কাকদ্বীপ স্টেশনে। দেন কাকদ্বীপ স্টেশন থেকে আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, এখানে তো নদীর আপনার জোয়ার ভাটার উপর ডিপেন্ড করছে ভেসেলের চলাচল। একটা অ্যাপ আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গঙ্গাসাগর অ্যাপ বলে। সেখানে টাইমিং দিয়ে দেয় একদিন আগে থেকে। তো রাইট নাও ভেসেল সার্ভিস বন্ধ কচুবিড়িয়া থেকে কাকদ্বীপে যাওয়ার। তো ঠিক এই কচুবিড়িয়া ঘাটের আগে আরেকটা ঘাট আছে যেখান থেকে নাকি নৌকা ছাড়ে। তো সেটা যদি পেয়ে যাই তাহলে সেখান থেকে উপরে যাব, দেন ওখান থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছাবো।
তাই জন্য আমি জানি না সেই নদীর সার্ভিস সেই নৌকা সার্ভিসটা আছে কি না। এখন যাচ্ছি। ভাই এই ঘাটটার নাম কি গো? এটা কচুবেড়িয়া ঘাটের ঠিক আগের ঘাটটা আর কি। আর এখানে এসে জানলাম এখান থেকেও ফেরি সার্ভিস বন্ধ আছে। মানে সব কিছু এখানটা কিন্তু ডিপেন্ড করছে জোয়ারহাটের ওপরে। ভেসেল বন্ধ হলে পুরো কমিউনিকেশন একটা মানে পুরো ক্লোজড হয়ে যায় এপারের সাথে ওপরে যোগাযোগের। এছাড়াও আরেকটি রাস্তা আছে যার মাধ্যমে আমি ফিরছি, তা হলো এই কচুবেড়িয়া জেটিঘাট থেকে একটি ক্রুজ ছাড়ে 4:30-এ সপ্তাহে 3 দিন। আপনারা সেই ক্রুজে করে চলে আসতে পারেন 6:30-এ ডায়মন্ড হারবার। এবার ডায়মন্ড হারবার থেকে আপনি বাস পেয়ে যাবেন ধর্মতলার উদ্দেশ্যে, অথবা ডায়মন্ড হারবার স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন শিয়ালদার উদ্দেশ্যে। সেখান থেকে আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। গঙ্গাসাগর কচুবেড়িয়া থেকে এখন আমরা চলেছি ডায়মন্ড হারবার দিকে। আর এখানকার একটা স্পেশাল ভিউ হচ্ছে রাতের ভিউটা। মানে দিনের বেলা সকালের ভিউ দেখেছি এই ক্রুজে, এবার আমি আপনাদের দেখাবো হচ্ছে রাতের বেলার কেমন অ্যাম্বিয়েন্স থাকে। এখন ভিউটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ। রাতের কিছু মানে ইভিনিং, রাত এখনো হয়নি, ইভিনিংয়ের কিছু সিন এরকম। এখন লাইট অন করে দিয়েছে। আমি এখানটা বসে ম্যাক্সিমাম টাইম কাটাচ্ছি। আর এখানকার যে এলইডির যে রিফ্লেকশনটা হচ্ছে ইটস ট্রুলি অ্যামেজিং। আর আপনাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি রাতের লাইটের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে দেখতে। তো এটা হচ্ছে ইকোনমিক ক্লাসের রাইট নাও লাইটে কিছু ভিউ এরকম। যাওয়ার সময় আমি প্রিমিয়াম ক্লাসের টিকিট কেটেছিলাম, আসার সময় আমি ইকোনমিক ক্লাসের টিকিট কেটেছি। আর সত্যি কথা যদি বলেন কোনো ডিফারেন্স নেই। আরেকটা জিনিস আইডলে মনে হয় একটু বেশি ভালো হতো, এটা আমার পার্সোনাল মনে হয়। একজন যাত্রীও বলেছে যে এই যে চুপচাপ যাচ্ছে, যদি একটু কিছু গান বাজতো, অ্যানাউন্সমেন্ট হতো, অ্যানাউন্সমেন্ট হয়েছে কম হয়েছে, বাট যদি কিছু গান বাজতো তাহলে আরও বেশি মানুষ মানে একটু বেশি এন্টারটেনমেন্ট হতো। আমরা চলে এসেছি আর মিনিট 5-এর মধ্যে আমরা ডায়মন্ড হারবার জেটিতে পৌঁছাবো।